কাজল শেখ বাধ্য হয়ে তখন তৃণমূল ওকে আশ্রয় দিচ্ছে না, ও আমার কাছে এসেছিল এবং আমাকে এসে বলেছিল যে আমি বিজেপি জয়েন করতে চাই। কাজল শেখ বিজেপি জয়েন করতে চায়। তখন সেই সময় আমি বললাম আমি তো ভাই বলতে পারবো না, দিলীপ ঘোষ সভাপতি, আমি এটুকু করতে পারি, আপনাকে দিলীপ ঘোষের কাছে পাঠাতে পারি। উনি বললেন দাও। আমি দিলীপ ঘোষের কাছে পাঠিয়েছিলাম। দিলীপ ঘোষ বলল, দিলীপ ঘোষ ওনার সাথে কথাবার্তা বলে বললো আমি রিস্ক নিতে পারবো না, তোমাকে জয়েন করতে পারবো না। উনি যে ডকুমেন্ট নমিনেশন ফাইল করেছিলেন, সেই নমিনেশনের ফাইলে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি, ওনার স্ত্রীর সম্পত্তি, ওনার সম্পত্তি, তার লিস্টটা দেখুন। আর আজকে যে নমিনেশন ফাইল করলো, আজকের লিস্টটা দেখুন। এই নমিনেশনে ওর কখানা গাড়ি আছে লুকিয়ে গেছে, ওনার রিলেটিভের নামে বেনামে অনামে সম্পত্তি কেনা আছে, সেটা লুকিয়ে গেছে। কেস 7টা আছে, 6টা লিখেছে। ইলেকশন কমিশনের কাছে উনি লুকাচ্ছে, তাই উনার নমিনেশন পত্রটা ইমিডিয়েট তদন্ত করে ওনার নমিনেশনটা বাতিল করা হোক। আর সাথে সাথে আমি ইডির কাছে আবেদন করছি, ইডিয়েট ওর নামে বেনামে যে সম্পত্তি আছে, তার ওয়াইফ করোড় টাকার মালিক কি করে হয়? একটা হাউস ওয়াইফ করোড় টাকার মালিক কি করে হয়? কাজল শেখ সে পলিটিশিয়ান, আর তো কিছু করে না। একটা জেলা পরিষদের সভাধিপতি যেটুকু মাইনে পায়, সরকারি পাবে, অনারিয়াম পায়, মাইনে তো হয় না, অনারিয়াম পায়, সে আজকে এত কোটি টাকার মালিক হয়। তাহলে জেলা পরিষদে যখন নমিনেশন পাইছিল সেখানে তার আয় ব্যয় আর আজকের যে আয় ব্যয়, দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল কি করে? চিচিং ফাক সিম খুল যা, আলোদ্দিনের আশ্চর্যপতি পেয়ে গেছে নাকি যে এরকম ঘষে দিয়েছে আর কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ওর বই। একেবারে যে প্রসঙ্গটা বারংবার সামনে আসছে সেটা হচ্ছে কাজল শেখ। কাজল শেখ আমরা দেখতে পেয়েছি হাসন বিধানসভা তৃণমূল প্রার্থী। সে নমিনেশন ফাইল করার সময় এপিডেভিটে তার দেখা যাচ্ছে যে তার যে ওয়াইফ, তার ওয়াইফের কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি এলো কিভাবে? এই নিয়ে নানা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, হুইজ কাজল শেখ? কে কাজল শেখ? কে ফজলুল শেখ? এই ব্যক্তিটি তৃণমূল করত, এটা অস্বীকার করা যাবে না। যখন ওখানে অনুব্রত মণ্ডল দদুন্ড পুরাত নেতা কাজল শেখকে ওখানে তৃণমূলের পার্টি অফিস নানুর বিধানসভায় খুলতে দেয়নি এবং তাকে কেসের পর কেস, কেসের পর কেস, কেসের পর কেস, 7টা কেসের ক্রিমিনাল এফিডেভিটে আছে, দেখুন, খুলে দেখুন। সেখানে 6টা কেস লিখেছে। আমি বলছি আরেকটা কেস ও লুকিয়েছে, আমি ওই কেসে ওকে বলি করেছি। এবং কাজল শেখ বাধ্য হয়ে তখন তৃণমূল ওকে আশ্রয় দিচ্ছে না, তৃণমূলের পার্টি অফিস আশ্রয় দিচ্ছে না, কলকাতা পার্টি অফিস ওকে আশ্রয় দিচ্ছে না। ও আমার কাছে এসেছিল এবং আমাকে এসে বলেছিল যে আমি বিজেপি জয়েন করতে চাই। কাজল শেখ বিজেপি জয়েন করতে চায়। তখন সেই সময় আমি বললাম আমি তো ভাই বলতে পারবো না, দিলীপ ঘোষ সভাপতি, আমি এটুকু করতে পারি, আপনাকে দিলীপ ঘোষের কাছে পাঠাতে পারি, এই যোগাযোগটা করে দিতে পারি। উনি বললেন দাও, সেটাই করুন। আমি দিলীপ ঘোষের কাছে পাঠিয়েছিলাম। দিলীপ ঘোষ বলল, দিলীপ ঘোষ ওনার সাথে কথাবার্তা বলে বলল আমি রিস্ক নিতে পারবো না, তোমাকে জয়েন করতে পারবো না। হ্যাঁ, স্পষ্ট কথা বলেছিল, ওকে ফিরিয়ে দিয়েছিল। যেমন ধরুন সাগরদিঘির বাইরন বিশ্বাস যে এমএলএ, ওই বাইরন বিশ্বাসও আমার কাছে এসেছিল, আমি দিলীপ ঘোষের কাছে পাঠিয়েছিলাম। তখনকার কথা বলছি, বাইরন বিশ্বাসকেও বলেছিল তোমার ব্যবসা পাতি অনেক কিছু আছে, রক্ষা করতে আমি পারবো না, আমি নিতে পারবো না, রিস্ক নিতে পারবো না, ওটা ব্যাক হয়েছিল। তখন এই কাজল শেখ সমস্ত অনুব্রত মণ্ডলের যত 2 নম্বরই আছে, ইচ অ্যান্ড এভরি, গরু পাচার থেকে আরম্ভ করে সমস্ত, কালীঘাটে কার কাছে টাকা পাঠায়, সমস্ত এভিডেন্স ডকুমেন্ট, তদন্তের সাথে আমি বলবো না, সমস্ত ডকুমেন্ট এভিডেন্স ও জমা দিল।
জমা দিল কার কাছে সেটা বলবো না, তবে ওটা সিবিআইয়ের হাতে চলে গেল। সেই তথ্যের ভিত্তিতে, সেই ডকুমেন্টের ভিত্তিতে, কাজল শেখের দেয়া ডকুমেন্টের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে তুলে নেওয়া হলো। আবার একটা, যখন অনুব্রত মণ্ডল ওখানে দুদণ্ডপীঠা নেতা নানুর বিধানসভাতে, ওখানে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ গদাবাবু, গদাধর হাজরা নাকি এরকম নাম, তিনি ওখানে তৃণমূল ক্ষমতায়, অনুব্রত মণ্ডল দোদণ্ডপীঠা নেতা এরকম ঘড়ি ধরে বলতে, এই পুলিশ 10 মিনিট সময় দিলাম, তাহলে ভেঙে চুরমার করে দেবো। গদাধর হাজরা বাবু তৃণমূলের জামানায় পাপড়ি নানুর বিধানসভাতে তৃণমূল এজেন্ট বসাতে পারেনি। ভাবা যায় কেন বসাতে পারেনি? এই কাজল শেখ বসতে দেয়নি। গদাধর বাবু 52,000 ভোটে হেরে গেল, 52,000 ভোটে হেরে গেল। যখন কাজল শেখের দেওয়া ডকুমেন্টের ভিত্তিতে তুলে নিল চালাম চালাম গুরুবাতা শেখ এবং তিহার জেলে পাঠিয়ে দিল, কাজল শেখকে হঠাৎ করে মাটি কবর থেকে যেমন লাশ তোলে সেরকম তুলে ফেলল, কবর থেকে তুলে ফেলল। কাজল শেখকে নেতা বানিয়ে দিল, কাজল শেখকে পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের ক্যান্ডিডেট বানিয়ে দিল, কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি বানিয়ে দিল। উনি যখন জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন তখন অনুব্রত মণ্ডল ফেরেনি তিহার জেল থেকে। উনি যে ডকুমেন্ট নমিনেশন ফাইল করেছিলেন, সেই নমিনেশনের ফাইলে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি, ওনার স্ত্রীর সম্পত্তি, ওনার সম্পত্তি, তার লিস্টটা দেখুন। আর আজকে যে নমিনেশন ফাইল করলো, আজকের লিস্টটা দেখুন। আমি তো বলছি না, দুটোই নমিনেশন ফাইল করেছে, ও নিজেই সই করেছে, নিজেই এফিডেভিট করেছে, ওটা দুটোই ওর সই করা, দুটোই নোটারি করা, দুটো হেল অ্যান্ড হেভেন ডিপেন্ডস। এই নমিনেশনে ওর কখানা গাড়ি আছে লুকিয়ে গেছে, ওনার রিলেটিভের নামে বেনামে অনামে সম্পত্তি কেনা আছে সেটা লুকিয়ে গেছে, কেস 7টা আছে 6টা লিখেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রামপুরহাটে যিনি ইলেকশন কমিশনার আছে, বীরভূম জেলার ইলেকশন কমিশনার আছেন, রাজ্যের ইলেকশন কমিশনার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি 292 কেন্দ্রের আসন কেন্দ্রের প্রার্থীর জেলা পরিষদের সভাধিপতি, তিনি জেলা পরিষদে যে নমিনেশন পত্রটা জমা দিয়েছিল, আর উনি এখন যে নমিনেশন পত্রেতে এফিডেভিট করে দুটো হেল অ্যান্ড হেভেন্স, অর্থাৎ ইলেকশন কমিশনারের কাছে উনি লুকাচ্ছে। তাই উনার নমিনেশন পত্রটা ইমিডিয়েট তদন্ত করে, পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে ওনার নমিনেশনটা বাতিল করা হোক। আর সাথে সাথে আমি ইডির কাছে আবেদন করছি, দরবার করছি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, ইমিডিয়েট ওর নামে বেনামে যে সম্পত্তি আছে, তার ওয়াইফ করোড় টাকার মালিক কি করে হয়, একটা হাউস ওয়াইফ করোড় টাকার মালিক কি করে হয়? কাজল শেখ সে পলিটিশিয়ান, আর তো কিছু করে না। একটা জেলা পরিষদের সভাধিপতি যেটুকু মাইনে পায়, সরকারি পাবে, অনারিয়াম পায়, মাইনে তো হয় না, অনারিয়াম পায়, সে আজকে এত কোটি টাকার মালিক হয়। তাহলে জেলা পরিষদে যখন নমিনেশন পাইছিল সেখানে তার আয় ব্যয় আর আজকের যে আয় ব্যয় দুটো হেল অ্যান্ড হেভেন ডিপেন্ডস হয়ে গেল কি করে? চিচিং ফাক সিম সিম খুল যা, আলোর দিনের আশ্চর্যপতি পেয়ে গেছে নাকি যে এরকম ঘষে দিয়েছে আর কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ওর বই? তাই আমি হাসন বিধানসভার মানুষের কাছে আবেদন করছি, আপনারা চোরকে বাঁচবেন, আপনারা কুলাঙ্গারকে বাঁচবেন, আপনারা নিমকহারামকে বাঁচবেন। এই লোকটা তারামায়ের পুজো দিতে গিয়ে তারামায়ের পুজো দিল, দিয়ে বলছে সুকুমার দা প্রার্থী। কোন মুসলমান, কোন হাদিস, কোন কোরআনে লেখা আছে যে নবীর উম্মত হিসাবে তারামায়ের পুজো দেয়া যায়? কি বলবে হাসনের ইমামরা, কি বলবে হাসনের মলি সাহেবরা, কি বলবে হাসনের পীরজাদারা, কি বলবে পাথর চাপড়ির পীর সাহেবের মুরিদরা? আজকে হাসনের মুসলমানরা জাগো জাগো জাগো। তাই ইসবার এই চোরটা দাগাবাজ তাকে হাটাও,
বাংলাকে বাঁচাও, হাসনকে বাঁচাও, বীরভূমকে বাঁচাও।